আমার মেয়ের বিচার পেয়েছি। আমার রামিসার সুষ্ঠু বিচার পাওয়ার জন্য প্রত্যেকের কাছে কৃতজ্ঞ এবং আমার পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। বাংলাদেশের বিচার ব্যবস্থার ইতিহাসে সবচেয়ে অভাবনীয়, নজিরবিহীন এবং দ্রুততম বিচার। এর আগে বাংলার মাটিতে এমন ঘটনা কেউ কখনো দেখেনি, কোনোদিন কল্পনাও করতে পারেনি। মাত্র 6 কার্য দিবসের মধ্যে আদালত ঘোষণা করেছে চূড়ান্ত রায়। হ্যাঁ, সাধারণ মানুষ থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া, আজ দেশের প্রতিটি প্রান্তে, চায়ের টেবিলে, সর্বত্র একটাই আলোচনা, নরপিশাচদের বিচার তো শেষ হলো, এবার শুধু সেই কাঙ্ক্ষিত এবং চূড়ান্ত শাস্তি কার্যকর হওয়ার অপেক্ষা। কিন্তু আপনারা কি জানেন, আদালতের সেই ঐতিহাসিক রায়ের পর এখন ঠিক কী অবস্থায় আছেন সেই ঘৃণ অপরাধী সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না খাতুন? জেলের সেই অন্ধকার প্রকোষ্ঠে, যেখানে আলোর প্রতিটি কণা প্রবেশের আগে থমকে দাঁড়ায়, সেখানে তাদের প্রতিটি মুহূর্ত কিভাবে কাটছে? কেন জেলের ভেতরে তাদের সম্পূর্ণ একা রাখা হচ্ছে না? কি সেই রহস্য? আর সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন, তাদের সেই সর্বোচ্চ সাজা অর্থাৎ ফাঁসি আসলে কবে কার্যকর হবে? নাকি আইনি মারপ্যাচে এখনো বাকি দীর্ঘ কোনো অজানা পথ? সবকিছু নিয়ে আজ আমরা এমন কিছু পর্দার আড়ালের আসল সত্য ও জেলের ভেতরের লোমহর্ষক বাস্তবতা আপনাদের সামনে তুলে ধরব, যা এর আগে কোনো গণমাধ্যমে আসেনি। তাই বিন্দুমাত্র ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ঘটনার সূত্রপাত গত 19 মে 2026, রাজধানী পল্লবীর একটি সাধারণ মধ্যবিত্ত বাসা। 7 বছরের এক ছোট্ট ফুটফুটে নিষ্পাপ মেয়ে রামিসা, যার চোখে ছিল শুধু রঙিন স্বপ্ন আর আগামী দিনের এক উজ্জ্বল সম্ভাবনা। কিন্তু সেই অবুঝ শিশুটি আর কখনো মায়ের কোলে ফিরে আসেনি। সে জানতো না তার প্রতিবেশী কত বড় জানোয়ারের রূপ নিয়ে ওত পেতে আছে। প্রতিবেশী স্বপ্না খাতুন অত্যন্ত সুকৌশলে মিষ্টি কথায় ফুসলিয়ে সেই অবুঝ শিশুকে নিজের কক্ষে ডেকে নিয়ে যায়। এরপর সেই বন্ধ ঘরের ভেতরে মেয়েটির ওপর নেমে আসে এমন এক ভয়ঙ্কর পাশবিকতা এবং নির্মম শারীরিক নিগ্রহ, যা কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ কল্পনাও করতে পারে না। দীর্ঘ সময় ধরে খোঁজাখুঁজির পর যখন প্রতিবেশীরা সন্দেহবশত দরজা ভেঙে সেই মেয়েটির নিথর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করে, তখন শুধু পল্লবী নয়, স্তব্ধ হয়ে গিয়েছিল পুরো বাংলাদেশ। এই মর্মান্তিক ও পৈশাচিক ঘটনার পর দেশ জুড়ে তৈরি হয় তীব্র ক্ষোভের আগুন। টেকনাফ থেকে তেঁতুলিয়া, সাধারণ মানুষের একটাই দাবি ছিল, দ্রুততম সময়ের মধ্যে এই অমানবিক অপরাধের দৃষ্টান্তমূলক ও কঠোরতম বিচার করতে হবে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও এই তীব্র জনরস এবং অপরাধের গুরুতর অনুধাবন করে বিন্দুমাত্র সময় ক্ষেপণ করেনি। অত্যন্ত দ্রুততার সাথে প্রধান অভিযুক্ত সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে আইনের আওতায় নিয়ে আসে। আর তারপরই শুরু হয় দেশের বিচার ব্যবস্থার ইতিহাসের এক অবিশ্বাস্য ও নজিরবিহীন অধ্যায়, যেখানে দেশের ইতিহাসে বহু স্পর্শকাতর মামলা বছরের পর বছর ফাইলবন্দি হয়ে পড়ে থাকে, সেখানে এই মামলার ক্ষেত্রে টানা মাত্র 6 কার্য দিবসের মধ্যে আদালত সম্পূর্ণ নজিরবিহীনভাবে মামলার রায় ঘোষণা করেন। বিজ্ঞ আদালত তার রায়ে প্রধান অভিযুক্ত সোহেল রানা এবং তার সহযোগী স্ত্রী স্বপ্না খাতুনকে বাংলাদেশের সর্বোচ্চ আইনি শাস্তি তথা চূড়ান্ত দণ্ড, ফাঁসির আদেশ প্রদান করেন। এই রায় ঘোষণার পর সারা দেশের সাধারণ মানুষের মনে দীর্ঘদিন পর কিছুটা স্বস্তি ফিরে আসে। মানুষ বুঝতে পারে, অপরাধী যতই শক্তিশালী বা চতুর হোক না কেন, পার পাওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু এই রায় ঘোষণার পর থেকেই একটি বিরাট প্রশ্ন সবার মুখে মুখে ঘুরপাক খাচ্ছে। সোশ্যাল মিডিয়ার কমেন্ট বক্স থেকে শুরু করে সাধারণ মানুষের আড্ডায় একটাই জিজ্ঞাসা, কবে কার্যকর হবে এই চূড়ান্ত দণ্ড? অনেকে হয়তো ভাবছেন, নিম্ন আদালত যেহেতু ফাঁসির রায় দিয়েছে, তার মানে হয়তো কাল বা পরশুই আসামিদের ফাঁসির দড়িতে ঝোলানো হবে। কিন্তু আপনাদের জানিয়ে রাখি, বাংলাদেশের আইনি কাঠামো অনুযায়ী বাস্তবতা কিন্তু সম্পূর্ণ ভিন্ন এবং এই আইনি প্রক্রিয়াটি অত্যন্ত নিখুঁত ও দীর্ঘ। মনে রাখবেন, নিম্ন আদালতে দেওয়া এই সর্বোচ্চ দণ্ডের রায় কিন্তু চূড়ান্ত রায় নয়। বাংলাদেশের ফৌজদারি কার্যবিধি অনুযায়ী যখন কোনো বিচারক বা নিম্ন আদালত কোনো
আসামিকে মৃত্যুদণ্ড প্রদান করেন, তখন সেই রায়টি কার্যকর করার আগে স্বয়ংক্রিয়ভাবে একটি বিশেষ আইনি প্রক্রিয়ার ভেতর দিয়ে যেতে হয়, যাকে আইনি ভাষায় বলা হয় ডেথ রেফারেন্স। নিয়ম অনুযায়ী রায় ঘোষণার মাত্র 7 দিনের মধ্যে নিম্ন আদালত থেকে পুরো মামলার যাবতীয় নথিপত্র, সাক্ষ্য প্রমাণ, জবানবন্দি এবং রায়ের মূল কপি উচ্চ আদালত অর্থাৎ হাইকোর্টে পাঠাতে হয়। এই ডেথ রেফারেন্স হলো আমাদের আইনি ব্যবস্থার একটি বিশেষ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ রক্ষা কবচ, যাতে কোনোভাবে কোনো নিরপরাধ মানুষ ভুল বিচারের শিকার না হন। হাইকোর্টে এই নথিপত্র পৌঁছানোর পর শুরু হয় এক বিশাল কর্মযজ্ঞ, যার নাম পেপার বুক প্রস্তুত করা। পেপার বুক হলো মামলার শুরু থেকে শেষ পর্যন্ত, অর্থাৎ এফআইআর থেকে শুরু করে নিম্ন আদালতের রায় পর্যন্ত প্রতিটি কাগজের একটি সমন্বিত এবং সুবিন্যস্ত রূপ। উচ্চ আদালতের বিজ্ঞ বিচারপতিরা এই পেপার বুক অত্যন্ত গভীরভাবে পর্যালোচনা করেন। নিম্ন আদালতে দেওয়া প্রতিটি সাক্ষীর সাক্ষ্য, তদন্তকারী কর্মকর্তার রিপোর্ট, মেডিকেল রিপোর্ট সবকিছু তারা নতুন করে খতিয়ে দেখেন। এরপর হাইকোর্ট চূড়ান্ত সিদ্ধান্ত নেন যে নিম্ন আদালতে দেওয়া এই ফাঁসির দণ্ড বহাল থাকবে নাকি সাজা কমবে। সাধারণত এই আইনি প্রক্রিয়াটি অত্যন্ত সময় সাপেক্ষ এবং উচ্চ আদালতের ডেথ রেফারেন্সের জুট খুলতে অনেক সময় দীর্ঘদিন লেগে যায়। তবে এই মামলার ক্ষেত্রে পরিস্থিতি একটু ভিন্ন। যেহেতু এই পৈশাচিক ঘটনাটি দেশ জুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে, তাই রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে একটি দ্রুত নিষ্পত্তির আশ্বাস দেওয়া হয়েছে। বিজ্ঞ অ্যাটর্নি জেনারেল ইতিমধ্যে স্পষ্ট করেছেন যে মাননীয় প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে এই মামলার ডেথ রেফারেন্স এবং আপিল শুনানি যাতে দ্রুততম সময়ের মধ্যে সম্পূর্ণ হয় সেই বিশেষ উদ্যোগ নেওয়া হবে। এবার আসা যাক সবচেয়ে কৌতূহলদীপক এবং রোমাঞ্চকর প্রশ্নে। উচ্চ আদালতের চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত এই মুহূর্তে ঠিক কোথায় এবং কী অবস্থায় আছেন সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না খাতুন? আদালতের রায় ঘোষণার পরপরই এই পাপী দম্পতির ঠিকানা চিরতরে বদলে গেছে। প্রধান অভিযুক্ত সোহেল রানাকে প্রিজন ভ্যানে করে কড়া নিরাপত্তায় পাঠানো হয়েছে ঢাকার কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগারে, আর তার সহযোগী স্ত্রী স্বপ্না খাতুনকে হস্তান্তর করা হয়েছে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে। সাধারণ কয়েদি বা বন্দীদের মতো তারা কিন্তু আর 10 জনের সাথে স্বাভাবিকভাবে মেলামেশা করতে পারছেন না, কিংবা জেলের মাঠে হাঁটাচলা করার কোনো সুযোগ তাদের নেই। মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত আসামিদের জন্য কারাগারের ভেতরে থাকে বিশেষ এক ধরনের নিষিদ্ধ প্রকোষ্ঠ, যাকে জেলের ভাষায় বলা হয় কন্ডেম সেল। বর্তমানে এই দম্পতির প্রতিটি দিন ও প্রতিটা রাত কাটছে সেই কন্ডেম সেলের অন্ধকার 4 দেয়ালে। আপনাদের হয়তো মনে হতে পারে কন্ডেম সেলে তাদের বোধহয় একেবারে একাকী নিঃসঙ্গ অবস্থায় ফেলে রাখা হয়েছে, কিন্তু কারা অধিদপ্তরের নিয়ম এবং সাইকোলজিক্যাল প্রোটোকল অনুযায়ী সর্বোচ্চ সাজাপ্রাপ্ত বন্দীদের কন্ডেম সেলে কখনোই সম্পূর্ণ একা রাখা হয় না। এর পেছনে রয়েছে এক গভীর মনস্তাত্ত্বিক কারণ। যখন কোনো মানুষ জানতে পারে যে তার জীবনের সমাপ্তি একটি নির্দিষ্ট ও চূড়ান্ত সাজার মাধ্যমে হতে যাচ্ছে, তখন সে মানসিকভাবে মারাত্মক বিপর্যস্ত হয়ে পড়ে। এই চরম হতাশা, তীব্র অনুশোচনা এবং মৃত্যুর হিমশীতল ভয় থেকে অনেক আসামি নিজেকে ক্ষতিগ্রস্ত করার পথ বেছে নিতে চায়। নিজের মাথা দেয়ালে ঠুকে জখম করে কিংবা মানসিক ভারসাম্য পুরোপুরি হারিয়ে ফেলে। কারাগারের ভেতরে আসামির এই জীবন ঝুঁকি এড়াতে কন্ডেম সেলে একজন বন্দির সাথে আরও 2 থেকে 4 জন এরকমই সাজাপ্রাপ্ত বন্দীকে একসাথে রাখা হয়। সোহেল রানা এবং স্বপ্না খাতুনের ক্ষেত্রেও কারা কর্তৃপক্ষ ঠিক এমন নিয়ম অনুসরণ করছে। এই মামলার রায় এবং দ্রুততম বিচারিক প্রক্রিয়া দেশের আইনি ইতিহাসে নিঃসন্দেহে একটি ঐতিহাসিক মাইলফলক হয়ে থাকবে। রায়ের পর নিহত রামিসার বাবা অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে চোখে জল নিয়ে গণমাধ্যমের সামনে জানিয়েছেন তিনি এই রায়ে সন্তুষ্ট। তবে তার এবং দেশবাসীর সেই কাঙ্ক্ষিত চূড়ান্ত স্বস্তি তখনই আসবে যখন উচ্চ আদালতের সমস্ত আইনি প্রক্রিয়া শেষে এই রায় বাস্তবে কার্যকর হবে। সুপ্রিয় দর্শক, নিম্ন আদালতের এই দ্রুততম ফাঁসির রায়কে আপনি কিভাবে দেখছেন?
আপনার কি মনে হয় উচ্চ আদালতেও কি এই রায় বহাল থাকবে এবং দ্রুত কার্যকর হবে? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। এরকম আরও চাঞ্চল্যকর ঘটনার পেছনের আইনি বিশ্লেষণ সবার আগে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ।